সেক্রেটারিরা, মন্ত্রীরা, পুলিশের আইজিরা জেলে, ওরা জানে না যে কেন আমাদের বাকি সাথীরা নাই কেন? আমরা তো একসাথে প্ল্যান করছিলাম, সেটা গণভবনে হোক, তারেক সিদ্দিকের বাসায় হোক, বিভিন্ন জায়গায় যে মিটিং সিটিং হয়ে কাকে গুম করা হবে, কাকে খুন করা হবে, এগুলো সিদ্ধান্ত তো এককভাবে কেউ নেই। আমাকে ডিটেল ক্যাটাগরি ওয়াইজ জানাইতে তো, এটা তো ক্লাসিফাইড ইনফরমেশন না। এটা তো জানা উচিত যে কি অস্ত্র উদ্ধার হয়েছে এবং কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি। আর কিশোর গ্যাং ধরার ক্যাপাসিটি যদি পুলিশের না থাকে, ফেব্রুয়ারি মাসের পরে আর্মি কি তারপরেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে? তাহলে আমাদের বর্ডার বা আমাদের সার্বভৌমত্বের কি হবে? 100 পরীক্ষা সায়েন্স দেওয়ার কারণে বুয়েট রিক্সা ডিজাইন করে। তো আমরা এখন ঢাকা শহরের নতুন নতুন মানে 500 রকমের রিক্সা দেখতেছি, এগুলো বুয়েটের ডিজাইন মনে হয়। এইগুলো হাইপারসনিক মিসাইল কি আকাশ থেকে পড়ে নাকি? নাকি ওই সমস্ত দেশের ইউনিভার্সিটির ছাত্ররা, সায়েন্স যারা পড়ে, তারা এগুলো ডিজাইন করে, তারা ডেভেলপ করে? আমাদের লজ্জাও করে না এইগুলা মানে বলতে যে আমরা রিক্সার ডিজাইন করছি। এই যে যদি প্রমাণিত হয় কথাটা, তাহলে তো কাউকে অ্যারেস্ট করা যাবে না যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে মামলা চলবে কোর্টে, কোর্ট রায় দিবে। যখন তার ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হবে, তখন তার বাড়িতে খবর দেওয়া হবে যে তোমার ফাঁসি হয়েছে, তুমি এসে তোমাকে কালকে সকালে বা রাত্রে 12টায় ফাঁসি দেওয়া হবে। এটা কি হয় নাকি? নিয়ম কি এটা? সন্দেহজনক অ্যাকিউজডকেই তো আপনার অ্যারেস্ট করা হয়, তার এবং অ্যারেস্ট করা অবস্থায় না হলে সে ইনফ্লুয়েন্স করে। কেন একজনকে কাস্টডিতে নেওয়া হয়? কাস্টডিতে নেওয়ার পরে সে তখন আর প্রভাব খাটানোর শক্তিটা হারিয়ে ফেলার কথা। বাংলাদেশে যদিও ফেলে না, মানে জেলটাকে সবাই তো ভিআইপি হাউস বানায়, রেস্ট হাউস বানায় বলছে। এখন বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা আমি প্রথম শুনতেছি যে প্রমাণ হইলে, প্রমাণটা করবে কে? আমার নিজেরও তো সিস্টেম আছে, আমার এজেন্সিজ আছে, আমার ইন্টারনাল সিস্টেম কি সব ফেল করেছে? আমি কালকে এক প্রশ্ন রেখেছিলাম। আমি মনে করলাম ডিজিএফআই, র্যাব, এনএসআই, এসবি এরা গুম খুনের সাথে জড়িত। এখানে যারা সশস্ত্র বাহিনী ছিল তারা জড়িত। তাদের বিষয়গুলো তো ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হইতে পারে, বাট আমরা বলতে পারি যে তোমরা রিপোর্ট দাও, তোমাদের থাকতে এই গুমের সাথে কারা অ্যাকশন, কিন্তু আমার এখানে আসলে পরে নিতে হবে। আমার বাহিনীর সদস্য যদি গুম খুনের সাথে জড়িত হয়, ফেরত আসলে তো সে আমার জন্য রিস্কি, বাহিনীর জন্য রিস্কি না? একটা বাইরে কাজ করতে সিটি কর্পোরেশনে বা অন্য কোথাও সিভিল এমপ্লয়মেন্টে যে দুর্নীতির সাথে জড়িত হয়ে অবৈধভাবে টাকা অর্জন করেছে, তো সে বাহিনীতে ফেরত আসলে আমার বাহিনীর জন্য সে রিস্কি না? এই তদন্তটা কে করবে? ওখান থেকে সিভিল ডিপার্টমেন্ট, সিটি কর্পোরেশন তো তদন্ত করবে না, তারা তো ওখানে ভাগ বাটোয়ারা করে খায়, একসাথে সবাই মিলেমিশে খায়। এই কাজগুলো, এই কথাটা তো মোটেও যুক্তিসঙ্গত না যদি প্রমাণ হয়। আর আমার যেটা প্রশ্ন কালকে আমি রেখেছিলাম, কর্নেল হাসিন ইউনিফর্ম পরা অবস্থায় গুম হয়েছিল। এই কর্নেল হাসিনকে কোন র্যাব, কোন ডিজিএফআই, কোন এনএসআই বা কোন এসবি গুম করেছিল? তাদের ওই সময় পুরো কমপ্লিট কমান্ড চ্যানেল এটার সাথে ইনভলভ ছিল, সেনাপ্রধান থেকে শুরু করে যে তাকে কাস্টডিতে নিয়েছে। এটা তো আর এটার জন্য তো অন্য কাউকে জানতে হবে না। তাপস হত্যা মামলার যে নাটক একটা চলেছে, তাতে যে 5 জনকে দীর্ঘ সময় গুম করে রেখে একটা পেপার ওয়ার্কের মাধ্যমে কোর্ট মার্শাল করে জেল দেওয়া হয়েছিল, এদেরকে কোন র্যাব, কোন ডিজিএফআই, এনএসআই বা এসবি তাদের এই কাজটা করেছিল? এরা তো ডিপার্টমেন্টে আছে এখনো, বা যদি রিটায়ারমেন্টে যে থাকে তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে। তারা এখন বলতে হবে যে আমার অমুক 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 জড়িত ছিল, তারা এখন রিটায়ার করে গেছে। এই জিনিসগুলা, বাট এই কথাগুলো হচ্ছে যে আমি অ্যাকশন নিব না যদি প্রমাণ হয়। প্রমাণের দায়িত্বটা কার? আমার ডিপার্টমেন্টের, আমার অধীনস্থদের অনেস্টি, ইন্টিগ্রিটি, প্রফেশনালিজম এগুলো মেনটেন করার দায়িত্ব তো আমার। তদন্তে কি বের হয়ে আসেনি ওনাদের নামগুলো? কি বের হয়ে আসেনি? না না, বাট জেনারেল ফজলু কি তদন্ত করবে বা আগে আনিসুজ্জামান কমিশন কি লিখছে না লিখছে সেটা তো বিষয় না। আমি ইনভেস্টিগেশন করতে, আমি তো জানি যে এই ঘটনাটা ঘটছে। আমি একটা সৈনিককে ধরলেও আমি জেনে যাব যে এটার সাথে আর কে কে ইনভলভ ছিল। আমি জানি যে এটার উপরে অনেক বড় শাখা প্রশাখা আছে, বাট এটার একেবারে সব থেকে যদি লোয়েস্ট পয়েন্টও আমি সিনসিয়ারলি কাউকে ইয়ে করে কাস্টডিতে নেই, আমি জেনে যাব। বাট টোটাল জিনিসটা হচ্ছে যে অ্যাজ এ সিস্টেম একটা তারা সেলফ ডিফেন্সে চলে গেছে, আমরা কাউকে ছাড়বো না, সবাই সবাইকে প্রোটেক্ট করবো। এই জন্য এই সমস্ত টার্ম ইউজ হচ্ছে। আমার মনে হয় জনগণ এটা অলরেডি বুঝে গেছে
বাস্তবে যেটা দেখতেছে যে এই যে বললাম যে সেক্রেটারিরা, মন্ত্রীরা, পুলিশের আইজিরা জেলে, ওরা জানে না যে কেন আমাদের বাকি সাথীরা নাই কেন। আমরা তো একসাথে প্ল্যান করছিলাম, সেটা গণভবনে হোক, তারেক সিদ্দিকের বাসায় হোক, বিভিন্ন জায়গায় যে মিটিং সিটিং হয়ে কাকে গুম করা হবে, কাকে খুন করা হবে, এগুলো সিদ্ধান্ত তো এককভাবে কেউ নেয় নেই। আমরা যেটা দেখলাম এই যে লাস্ট মোমেন্টে জুলাই হত্যার সময় তো শেখ হাসিনার সাথে একটা টিম বসে কাজ করতো না, আর্মি, নেভি, তার কি বলে আপনার সব বাহিনীর তরফ থেকে, পুলিশ এজেন্সি সবাই মিলে বসে তো সিদ্ধান্ত নিত সন্ধ্যার পরে কিভাবে এই আন্দোলন দমন করা হবে। তো এই সিস্টেম তো সবখানে, সবাই ইচ্ছা করলে এটা করতে পারে, এখন করছে না, সেটা হচ্ছে বিষয়। এবং আমার রিজার্ভেশন কিন্তু ওইখানে যে আমরা চাচ্ছি না যে বাহিনীকে আমরা কলঙ্ক মুক্ত করব, এবং সেটার জন্য যারা এটা নিয়ে কথা বলবে তাদেরকে আমরা অ্যাটাক করব, যেভাবে হোক চরিত্র হনন করব, ভিডিও বানাবো, ছাড়বো, যা তা বলবো, যখন পারবো না তখন ওই যে পিএনজি করবো। এটা বুঝতে হবে। আর সেকেন্ড যেটা আরেকটা কি বললেন আপনি? আমি বললাম যে এখন এক ধরনের টার্গেট করা হচ্ছে, রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, সেনা প্রধানকে সরিয়ে দিতে হবে। না, মূল বিষয়টা আমি যেটা আবার ফেরত আসতে চাচ্ছি, আমি মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়টা ইউজ করা উচিত ছিল। আমরা জানি যে পুলিশ বাহিনী টোটালি ফেল করেছে, একটা ডিসঅর্গানাইজ হয়ে গিয়েছিল, তারা ব্যাপকভাবে ইনভলভ ছিল এই স্বৈরাচার সরকারের সাথে। এবং যখনই এই পলাতক বাহিনীর ম্যাক্সিমাম তো পুলিশই ছিল, এবং বাইরের থেকেও যে আসছিল পুলিশের ইউনিফর্ম পরে যারা এই সমস্ত কাজ করেছে। সুতরাং এই বাহিনীটাকে ব্যাপকভাবে, যে জন্য 4 জন আইজি এখন জেলে। কিন্তু এই টাইমটা, এই যে গত 11 মাস, আগামী যে কয় মাস ইলেকশনের আগে আছে, এইটাকে সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছে, তারা পুলিশ ফোর্সকে অর্গানাইজ করে ওদেরকে ডিউটি সুইচ করতে পারতো। আমি কিশোর গ্যাং কেন ধরবো? আমি ওই যে কে কোথায় পকেট মারতেছে এর পিছনে আর্মি কেন দৌড়াবে? পুলিশকে পাঠাবো এবং ইনশিওর করবো সে যেন ধরে। এটার জন্য যদি অ্যাডিশনাল রিক্রুটমেন্ট দরকার হয়, আমি রিক্রুট করব, আমি তাদেরকে ট্রেন করব। আর্মি তো খুব কুইক মেথডে তাদেরকে রিঅর্গানাইজ করে পাওয়ার ট্রান্সফর্ম করতে পারে। আর্মি কি ইলেকশন যদি কাল ফেব্রুয়ারিতে হয়, সাডেনলি আর্মি উইথড্র করলে এই কিশোর গ্যাংদের ধরবে কারা? তখন তার পুলিশ নাই, পুলিশ তো পারবে না, ওরা তো শিখে নাই। এই জিনিসগুলো বুঝতে হবে। মানুষকে কিন্তু একটা ধোকার মধ্যে, একটা ঘোরের মধ্যে রাখা হয়েছে। আমরা সব করতেছি, অস্ত্র 80% বলছে ধরা পড়ছে। কি অস্ত্র ধরা পড়ছে? এটা কি ড্যাগার, ছুরি, না বল্লম, নাকি নাকি এসএমজি, এলএমজি? এটা তো বলা নাই। এটা বলতে হবে যে কি ধরনের অস্ত্র। আমরা আওয়ামী লীগের সময়, সব সরকারের আমলে, আমি চাকরিতে থাকতে অস্ত্র উদ্ধারে ওইটাই দেখছি, 10টা পাইপ গান, একটা পুরানো জং করা পিস্তল। আমরা বলছি যে 11টা অস্ত্র ধরা পড়ছে। সেটাই ওনারা বলছে 80% অস্ত্র 9 ইঞ্চির উপরে হলে এটা একটা অস্ত্র। 9 ইঞ্চির উপরে যেটা বলে, মানে ইভেন আপনি গরু জবাই করা ওইটাকেও কিন্তু আপনি অস্ত্র ধরতে পারেন। তা সেরকম যদি আমি 20টা অস্ত্র নিয়ে আসি, ওইটা 20-এর সাথে একটা জং পড়া পিস্তল, আমি বললাম যে 21টা আমি অস্ত্র উদ্ধার করছি। আপনি তো জানবেনও না এটার মধ্যে কি আছে। এই জিনিসগুলো হচ্ছে, আমাকে ডিটেল ক্যাটাগরি ওয়াইজ জানাইতে, তো এটা তো ক্লাসিফাইড ইনফরমেশন না। এটা তো জানা উচিত যে কি অস্ত্র উদ্ধার হয়েছে এবং কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি। আর কিশোর গ্যাং ধরার ক্যাপাসিটি যদি পুলিশের না থাকে, ফেব্রুয়ারি মাসের পরে আর্মি কি তারপরেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে? তাহলে আমাদের বর্ডার বা আমাদের সার্বভৌমত্বের কি হবে? এই জন্য কিন্তু এই প্রশ্নগুলো আসছে জনমনে। কিন্তু জিনিসটা আমরা চাচ্ছি যে এই যে ইলেকশনের কথা বলছে, সংস্কারের কথা হচ্ছে, সংস্কারটা কার জন্য? রাজনৈতিক নেতা যারা মোশাররফ ভাই এমপি হবেন, মিনিস্টার হবেন, তার জন্য? নাকি জনগণ যে বাজারে যায়, সবজি কিনতে যায়, মাছ কিনে, তার জন্য? যে জমির দলিল করতে যায় তার জন্য? যে চাকরির জন্য যায় তার জন্য? যে ইলেকট্রিক মিটার নিতে যায় তার জন্য? সংস্কারটা কার জন্য হবে? আমাদের কিন্তু একেবারে ক্লিয়ারলি সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আমি বলি যে জুলাইয়ের আন্দোলনটা অ্যাবসলিউটলি সব রাজনৈতিক দলের কর্মী, নেতা, মানে নিচের লেভেলের নেতা কর্মীরা কিন্তু আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিল, তারা জীবন দিয়েছে। সংস্কারটা তাদের জন্য, সেই জনমুখী হইতে হবে। নেতামুখী সংস্কার কিন্তু জনগণ মানবে না এখন। আপনি আমার বলতে পারেন যে আমি এনসিবির পক্ষে কথা বলতেছি, এটা কিন্তু এনসিবির পক্ষে না, আমি কিন্তু ওই জুলাই আন্দোলনের পক্ষে কথা বলতেছি। মানুষ জনরোষে কেন রাস্তার মধ্যে নেমে গেছে খালি হাতে? তারা কেউ তো একটা লাঠিও খুঁজে নাই। দেখছে যে আমার সামনে এপিসিতে হেলিকপ্টারের থেকে গুলি করতেছে, কেউ তো দৌড়ায় যে পাশের থেকে একটা রড বের করে দাঁড়ায় নাই। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে জনগণ এখন কোন মুডে আছে।
আপনি যা তা বুঝায় ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিবেন, এটা হবে না। সরকার কিন্তু আটকায় যাবে। এই যে জনরোষ বলতেছি, যেটা মব জাস্টিস বলতেছে, মানুষ কিন্তু ক্ষোভের থেকে করতেছে। এটা কোনো অবস্থাতেই অ্যালাউ করা যাবে না। আমি পুলিশকে সক্ষম করতে হবে, অ্যাডিশনাল ট্রেনিং করতে হবে, ম্যান পাওয়ার দিতে হবে, দিয়ে ওইখানে পুলিশকে প্লেস করতে হবে। আর্মি তো সারা জীবন থাকবে না। আমাকে বুঝতে হবে যে আমার জন্য 4 মাস টাইম আছে, এর মধ্যে আমাকে আমার ডিউটি সুইচ করে বেরিয়ে আসতে হবে। এখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ঠিকই উপদেষ্টা বলে দিচ্ছেন ইলেকশনের জন্য তৈরি। নির্বাচন কমিশনও তো বললেন, প্রধান নির্বাচন কমিশন। এইগুলো সব কিন্তু মানুষ কিন্তু বুঝে গেছে যে এগুলো সব মানে ওই আগের দিনের রাজনৈতিক স্টেটমেন্ট ছাড়া আর কিছু না। এই জিনিস থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি যে আমাদের আলটিমেটলি এই যে আমরা এই যে মঞ্জুর ভাই বললেন যে সায়েন্স 100 পরীক্ষার সায়েন্স, 100 পরীক্ষার সায়েন্স দেওয়ার কারণে বুয়েট রিক্সা ডিজাইন করে। তো আমরা এখন ঢাকা শহরের নতুন নতুন মানে 500 রকমের রিক্সা দেখতেছি, এগুলো বুয়েটের ডিজাইন মনে হয়। এইগুলো হাইপারসনিক মিসাইল কি আকাশ থেকে পড়ে নাকি ওই সমস্ত দেশের ইউনিভার্সিটির ছাত্ররা সায়েন্স যারা পড়ে তারা এগুলো ডিজাইন করে, তারা ডেভেলপ করে। আমাদের লজ্জাও করে না এইগুলা মানে বলতে যে আমরা রিক্সার ডিজাইন করছি। আমাদের কিন্তু প্রপার আমাদের কোথায় কোন কার কোথায় এমফাসিস দেওয়া উচিত এটা বুঝতে হবে। এটা হাই স্কুল লেভেলের একটা ছাত্র যদি ক্লাস 9-এ পড়ে, সে যদি বলে আমি মোটা চাকা লাগায় রিক্সা ডিজাইন করছি, তাকে আমি সাবাস দিব। হ্যাঁ, তার ওই এটা ডেভেলপ করুক, টেন্ডেন্সিটা ডেভেলপ করবে, সে বুয়েটে আসলে সে এয়ারক্রাফট ডিজাইন করবে। আমার অনুরোধ যে আমরা জনমুখী সংস্কারের দিকে মনোনিবেশ করি, তাহলেই কিন্তু ইলেকশনটা শান্তিপূর্ণ হবে। নাহলে কিন্তু আবার জনগণ, আমি কিন্তু যে জনগণ খেপবে সেখানে কিন্তু বিএনপিও আছে, ওই জামাতও আছে, ইসলামী দল আছে এবং কমিউনিস্টরাও আছে। তারা গ্রামে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু চাচ্ছে যে আমার জন্য কি, এই যে আমি জীবন দিল, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন জীবন দিল, যারা সরকার থেকে পাইছে কেউ পায় নাই কোন বিনিময়, তার কি চেঞ্জটা আসতেছে। আমরা এইদিকে একটু খেয়াল করি, নাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। যে সরকার ক্ষমতা হস্তান্তর করবে তারাও, যারা আসবে তারাও। আবার আমরা পুরো দেশটা একটা বিশৃঙ্খলার দিকে যাবে। আবার আমরা বলবো আমাদের আবার আন্দোলন করতে হবে। কতবার মানুষ জীবন দিবে। ধন্যবাদ।